নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আবার সেই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি যার মাধ্যমে আমরা জীবনের যে কোনো সমস্যার যেমন সমাধান খুঁজে পাই এবং তার সঙ্গে আমাদের জীবনের যে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা মুহূর্ত যে কিভাবে আমরা ভালো থাকবো সেই গাইডলাইন্সগুলো আমরা মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই খুঁজে পাই এবং সেইভাবেই তিনি কিন্তু আপনাদেরকে সুপরামর্শ দেন এবং সেই সুপরামর্শের মাধ্যমে আপনারা ভালো আছেন। আজকে আমরা একটি বিশেষ আলোচনা রেখেছি যেটা কিন্তু বাস্তু মানেই তো আমাদের যেটা বাসগৃহ, যেখানে আমরা বসবাস করি, যেখানে আমাদের শান্তির জায়গা, সমৃদ্ধির জায়গা, ভালো থাকার জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেই জায়গাটাকে কিভাবে আমরা ভালো রাখবো। তখন অনেকটা টাইমই কিন্তু অনেকটা সময় কিন্তু আমরা সেখানে অতিবাহিত করি। তা সেখানে আমাদের সন্তান থেকে শুরু করে আমাদের নিজেদের পরিবারের আমরা প্রত্যেকটি সদস্য, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে ভালো থাকুক, আমাদের সন্তান যাতে ভালো থাকুক, এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত হই এবং আমাদের দাম্পত্য জীবনটাও যেমন খুব সুন্দরভাবে একটা অর্থনৈতিক দিক থেকেও যাতে আমরা চাঙ্গা থাকি, ভালো থাকি, সেই দিক থেকে যদি আমরা ভালো থাকি তাহলে মনে হয় পরিবারটাও ভালো থাকে। এই যে নানান কিছু আমাদের বাস্তুর ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলে, তা সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো যে বাস্তুর ক্ষেত্রে একজন সন্তান, আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করে তার ক্ষেত্রে কতটা প্রভাব পড়ে। বা স্টাডি রুম থাকে অনেক সময় দেখা যায় যে, বা কিচেন বা রান্না, যেটাকে বলে রান্নাঘর বা কিচেন, ড্রয়িং রুম বা বেডরুম, এগুলো এক একটা রকম বাস্তুর ক্ষেত্রে প্রভাব ফেলে। তা পড়াশোনার ক্ষেত্রে সেটা কতটা প্রভাব ফেলতে পারে সন্তানের। অনেক সময় দেখা যায় যে অনেক পড়াশোনা করে ছেলেমেয়েরা কিন্তু সেইভাবে রেজাল্ট পায় না, বা মন ঠিক মতন পড়াশোনার দিকে দিতে পারছে না, খারাপ সঙ্গে মেশার একটা প্রবণতা চলে আসে। এই যে নানান সমস্যাগুলো কিন্তু ছেলে মেয়েদের ভীষণভাবে এফেক্ট করে। তার জন্য কি বাস্তু অনেকটাই দায়ী? আমরা সেই বিষয়ে আজকে জানবো। আর আসুন আমরা জেনে নিই। আমাদের সঙ্গে যেমন প্রতিদিনের মতন আজও তিনি আমাদের সঙ্গে রয়েছে স্বনামধন্য সেই জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ একজন সুদক্ষ বাস্তুবিদ। আসুন আমরা জেনে নিই কিভাবে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো এবং তার সুপরামর্শের মাধ্যমে আমরা ভালো থাকবো। সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমে আমি ইন্ট্রোতে বললাম যে বাস্তু যেটা আমাদের বাসগৃহ, যেখানে আমাদের অনেকটা সময় কাটানোর জায়গা, আমাদের অনেকটা আমরা টাইম স্পেন্ড করি সেখানে, এবং চাকরি বাকরি ব্যবসা যাই করি না কেন, বাইরে যতই থাকুক না, আমাদের অনেকটা টাইমই সেখানে আমাদের কাটাতে হয়। এবং সেটা সন্তানের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমন আমাদের স্বামী স্ত্রী বা আমাদের পরিবারের যারা সদস্য থাকেন তাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সেটা বাস্তুর ক্ষেত্রে এই প্রভাবটা আজকে আমরা আলোচনা করব যে ছাত্রছাত্রী বা সন্তানের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে যদি কোনোভাবে বাস্তু দোষ থাকে, বা তার হয়তো পড়াশোনায় মন বসছে না, বা ঠিকমতো আশানুরূপ রেজাল্ট করতে পারছে না, বা নানান বিবিধ সমস্যাগুলো ভীষণভাবে সন্তানের ক্ষেত্রে এফেক্ট করে। বাস্তু কি তার জন্য অনেকটা দায়ী বলতে পারেন? সেই বিষয়ে আমরা আজকে একটু জেনে নেব। এখন বিষয় হচ্ছে, আমাদের জ্যোতিষ শাস্ত্রটা পুরোটাই তো বহু প্রাচীন সাবজেক্ট, যে সাবজেক্টটা 6500 বছর আগের পুরাতন সাবজেক্ট। এই সাবজেক্টে সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে। এর মধ্যে বিভিন্ন পুরাণ নির্ভর আমাদের যে সমস্ত গ্রন্থগুলো, পুরাণগুলো, সেই পুরাণগুলোতে প্রত্যেকটা বিষয়বস্তুর বর্ণনা করা রয়েছে খুব সুন্দরভাবে। যেমন আমরা এই যে বাস্তুর কথা, বাস্তুর বিষয়ে বেশি জানতে পারি সব থেকে যে গ্রন্থ, তার নাম হচ্ছে মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণ গ্রন্থটা বলে দেয় যে বাস্তুতে আপনার কোন দিকে কি পজিশন, কোন দ্রব্য রাখবেন ঘরে, তার নির্দেশটাও কিন্তু ওখানে সুন্দরভাবে মৎস্য পুরাণে বর্ণনা করা হয়েছে। আপনার বাস্তুতে কোন গাছ থাকবে, যে গাছটা আপনার সৌভাগ্যের কারণ কিংবা দুর্ভাগ্যের কারণ, কোন গাছ রাখলে ভালো, কোন গাছ রাখলে খারাপ, সেটা যেমন বর্ণনা রয়েছে। প্রতিটা বিষয় নিখুঁতভাবে, আপনার জলাধার কোথায় হবে, আপনার বাথরুম কোথায় হলে সেটা শুভ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একমাত্র যদি ভালোভাবে পাওয়া যায় সেটা হচ্ছে মৎস্য পুরাণে। এটা সবথেকে সুন্দরভাবে বর্ণিত করা রয়েছে। এখন এই বাস্তুর প্রচুর প্রকার ভেদ আছে। যেমন এই বাস্তুর চর বাস্তু, স্থির বাস্তু, নিত্য বাস্তু,
এই বাস্তুগুলোকে জানতে হবে, বাস্তুর প্রকারভেদ গুলোকে জানতে হবে, কি তার কার্যকারিতা। বাস্তুতে থেকে এক একটা বাস্তুতে দেখবেন এক একজন ব্যবসায়ী বলুন, ছাত্র বলুন, ছাত্রী বলুন, একজন চাকরিজীবী বলুন, সারা জীবন দেখা গেল একটা বাস্তুতে রয়েছে, সে চাকরি করেই গেল, একইভাবে রিটায়ার করে গিয়ে মারা গেল, সে কিন্তু সেইভাবে আশানুরূপ উন্নতি করতে পারলো না। আবার এমন বাস্তু রয়েছে যে বাস্তুতে খুব সাধারণ চাকরি করে কিন্তু খুব সুখে, খুব ভালোভাবে দিন যাপন করছে, একাধিক সম্পত্তি বৃদ্ধি করছে, আয় উন্নতি বাড়ছে, বিভিন্নভাবে আর্থিক দিকটা সমৃদ্ধশালী হচ্ছে, প্রত্যেকটা মানুষ সেই পরিবারে সুস্থ। এরকম বহু দেখেছি যে এরকম রয়েছে। এটা জানবেন বাস্তুর গুণাবলী। বাস্তু যত সুন্দর হবে, যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাস্তুসম্মত হবে, তত জানবেন যে বাস্তুর যা উপকারিতা সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকে পাবেন। যে কোনো ছাত্র বা ছাত্রী, তাদের জন্য বাস্তুটা আদর্শ। দেখা যায় স্টুডেন্ট পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে প্রথম দিকে ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট, পড়াশোনা ছাড়া কিছু বোঝে না, ম্যাক্সিমাম টাইমটাই বইয়ের পাতায় পড়াশোনার মধ্যে, প্র্যাকটিসের মধ্যে রয়েছে। আবার দেখা গেল কয়েকটা বছর যেতে না যেতে তার যত উঁচু ক্লাসে উঠলো, তার বন্ধুর প্রভাবেই হোক বা গ্রহের প্রভাবেই হোক, সমস্যাটা সে কিন্তু আর ভালো পড়াশোনা করতে কনসেন্ট্রেট করতে পারছে না, মুখস্থ রাখতে পারছে না, পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসছে। এগুলো কিন্তু বাস্তুর নেগেটিভের জন্যই হয়। এখন এই বাস্তুর যা প্রকারভেদ রয়েছে, আপনার বাস্তুটা কি রকম, কি পজিশন, সেটা বলতে পারবেন একমাত্র একজন সুদক্ষ বাস্তুবিদ। তিনি যদি আপনার ফ্ল্যাটে হোক, বাড়িতে হোক, যদি ভিজিট করেন, তিনি যদি দেখেন, তাহলেই সেটা বলা সম্ভব আপনার বাস্তুটা কি ধরনের বাস্তু, এখানে কেন আয় উন্নতি হচ্ছে না, কেন সন্তানের লেখাপড়ায় উন্নতি হচ্ছে না। এই বাস্তুটা যত সুন্দরভাবে বিবেচনা করে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তখন জানবেন আয় উন্নতি, সন্তানের লেখাপড়া থেকে, রোগ ব্যাধি, শরীর স্বাস্থ্য থেকে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠিক করে দেওয়া যায়। প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সমস্যা থাকলে সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়া যায়। এখন স্যার, অনেক সময় আমরা দেখি এই যে পড়াশোনার ক্ষেত্রে অনেকে বলে না যে কোন দিকে আমাদের স্টাডি রুম যেটাকে বলে সন্তানের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আপনি কোনটাকে সাজেস্ট করবেন, যে কোন দিকটা থাকলে ভালো হয়? বা অনেকে দেখা যায় যে খাটের ওপর বসে পড়ে, কেউ হয়তো টেবিলে বসে, কেউ মেঝেতে বসে, এই যে এটার মতো কি বাস্তুর রিফ্লেক্ট করে? সেটা একদমই এটাই বলছিলাম যে বাস্তু যদি কেউ বিছানায় উপর বসে পড়ে বা কেউ মেঝেতে পড়ে, বাস্তুটা তার মধ্যে দেখতে হবে তার সেই গৃহের বাস্তুটা কি বাস্তু, স্থির বাস্তুর মধ্যে পড়ে না নিত্য বাস্তুর মধ্যে পড়ে নাকি চর বাস্তুর মধ্যে পড়ে, সেটা দেখতে হবে। বিছানায় বসে পড়লে সবসময় খারাপ হবে তেমন নয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে বিছানায় বসে পড়ার জন্য নয়। বিছানাটা শয়নের জন্য, বিশ্রামের জন্য ঠিক আছে, পড়াশোনার জন্য আদর্শ হচ্ছে টেবিল চেয়ার। টেবিলের উপরে সবুজ কাপড় বিছিয়ে যদি পড়াশোনা করা যায়, সেটা যদি উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে যদি পড়াশোনা করা যায়, স্টাডি রুমটা যদি উত্তর পূর্ব দিকে হয়, সেক্ষেত্রে ভালো উপকার দেয়। অনেকে নিচে বসে পড়ে, সেক্ষেত্রেও বলবো যে সবুজ কালারটাকে ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। এখন এই মৎস্য পুরাণ অনুযায়ী ভগবান শিবের সঙ্গে অন্ধকাসুরের প্রবল যুদ্ধ হয়েছিল। সেই প্রবল যুদ্ধে ভগবান শিব অন্ধকাসুরকে যখন পরাজিত করলেন, তারপরে শিবের ঘাম থেকে ঘাম গড়িয়ে পড়লো, সেই ঘামের বিন্দু থেকে বিরাট দৈত্যাকার পুরুষের আবির্ভাব হলো, নীলবর্ণ। সেই পুরুষ তখন ক্রমান্বয়ে বড় হতে লাগলো এবং তার ক্ষুধা কিছুতেই নিবৃত্ত হয় না, সমস্ত কিছু ভক্ষণ করতে লাগলো। এখন দেবতারা ভয় পেয়ে গেলেন যে তো সৃষ্টি তো সমস্যার মধ্যে পড়ে যাবে এই পুরুষকে যদি শান্ত না করা যায়। তারা ছুটলেন ভগবান শিবের কাছে, ভগবান শিবকে জানালেন
যে এই যে আপনার যে শ্বেতবিন্দু থেকে যে পুরুষের উৎপন্ন হয়েছে সে তো সমগ্র সৃষ্টিকে সমস্যায় ফেলে দেবে। তো এখন এর এই যে বিষয়, এই বিষয়টা কি করে করা যায়? তখন ভগবান শিব বলছেন যে যেহেতু এ আমার শ্বেতবিন্দু থেকে উৎপন্ন এবং আমি তাকে বর দিয়েছি, সুতরাং আমি এটা ফিরে নেব কি করে? আপনারা ব্রহ্মার কাছে যান। তখন ব্রহ্মার কাছে সব দেবতারা যখন গেলেন, তখন ব্রহ্মা কি করলেন? যে সেই পুরুষকে পৃথিবীতে নিক্ষেপ করলেন। পৃথিবীতে বাস্তু পুরুষ যখন এসে পড়লো, উপুর হয়ে পড়লো, তার মাথা রইল ঈশানের দিকে এবং পা রইল ঠিক তার অপোজিট নৈঋত কোণের দিকে, এবং উপুর হয়ে পড়ে রইল। তখন ওইভাবে পড়ে থাকতে বাস্তু পুরুষের বন্দি দশা। বাস্তু পুরুষ আবার দেবতা ভগবান ব্রহ্মা স্তব করতে লাগলেন। ভগবান ব্রহ্মাকে বললেন যে ভগবান আমি তো নড়তে চড়তে পারছি না, কি করে খাবো কি বা কিভাবে চলবো? তখন ভগবান ব্রহ্মা বললেন যে তুমি নড়তে চড়তে পারছো না ঠিকই, কিন্তু তোমার পূজা বাস্তুতে সর্বাগ্রে হবে, এবং যে ঘর বানাক, গৃহ নির্মাণ করুক বা কারখানা বানাক, যাই কিছু করুক, সর্বাগ্রে কিন্তু বাস্তু পুরুষ তোমার পুজো হবে, বাস্তু দেবতা রূপে তুমি পুজো হবে, এবং সেই যে নৈবেদ্যগুলো দেবে সেগুলোই তোমার কিন্তু আহার্য। বাস্তুতে যদি পুজো পাঠ না করে কেউ গৃহ নির্মাণ করে সেক্ষেত্রে কিন্তু শুভ হয় না। এবং এই যে বর দিলেন এবং বললেন যে আজ ভাদ্র মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি, তোমার অবস্থান প্রতি 3 মাস অন্তর চেঞ্জ হবে। আপনারা যারা বাস্তু পুরুষের অনুষ্ঠান দেখেন, বাস্তু পুরুষের অবস্থান প্রতি 3 মাস অন্তর চেঞ্জ হয়। এই চেঞ্জ হলে তার মস্তক যেদিকে থাকে তার বিপরীত দিকে থাকে বাস্তু পুরুষের পা। এখন যেমন এই মাসটা কি মাস? এই মাসটা জ্যৈষ্ঠ মাস চলছে। জ্যৈষ্ঠ, আষাঢ় এবং শ্রাবণ বাস্তু পুরুষের মাথা থাকবে উত্তর দিকে, পা থাকবে দক্ষিণ দিকে। এখন এই জ্যৈষ্ঠ মাসে কেউ যদি গৃহ আরম্ভ করে বা বাড়ি নির্মাণ করে, তাহলে এই উত্তর দিকে যদি খনন শুরু করে, প্রথম কোপ যদি কোদালের কোপ বা যাই হোক খোঁড়ার, মাটি খোঁড়ার ব্যাপার, প্রথমে যদি এখন উত্তর দিক থেকে আরম্ভ করে, তাহলে জানবেন সেই বাস্তু বিঘ্ন হবে, নির্মাণ করতে গিয়ে বাধা আসবে। কেন বাস্তু পুরুষের মাথা কিন্তু এখন রয়েছে উত্তর দিকে। এই জ্যৈষ্ঠ মাসে থাকবে, আষাঢ় মাসে থাকবে, শ্রাবণ মাসে থাকবে। তারপরে আবার যখন চেঞ্জ হবে, 3টে মাস হয়ে গেল, তারপর বাস্তু পুরুষের মাথা যাবে পূর্ব দিকে, পা যাবে পশ্চিম দিকে। এইভাবে প্রতিটা 3 মাস অন্তর এই বাস্তু পুরুষের অবস্থানটা পরিবর্তন হচ্ছে। আর দৈনিক ভিত্তিতে প্রতি 3 ঘন্টা অন্তর জানবেন বাস্তুর অবস্থান চেঞ্জ হয়। এটা যেমন 3 মাস অন্তর চেঞ্জ হচ্ছে বাস্তু, 3 ঘন্টা অন্তর প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এইবার আপনার সন্তান, আপনার যদি চর বাস্তু হয়, বাস্তু পুরুষের অবস্থান আপনি তো ওইভাবে বুঝতে পারছেন না। চঞ্চলতা, চর মানে চঞ্চল, চর বাস্তু মানে কি? যেটা চঞ্চল বাস্তু, চর রানিং, এটাকে বলে চর। এই চর বাস্তু মতলব এই জায়গাটা যেটা হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো সেইভাবে পড়াশোনা করতে পারছে না, মুখস্থ বিদ্যার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা, চঞ্চলতা বেড়ে যাচ্ছে, উদ্বিগ্নতা বেড়ে যাচ্ছে। পড়তে বসলে কি হবে? পড়াশোনা জানা জিনিস, ওই বাস্তুতে বসে যখন মুখস্থ করছে সেই রেজাল্ট পরীক্ষার হলে গিয়ে পাচ্ছে না, সমস্যা করছে, নাম্বার কম পাচ্ছে। স্থির বাস্তু যাদের, তাদের জন্য শুভ, স্থিরতা, একাগ্রতা এগুলো আনবে। 3 ঘন্টা অন্তর বাস্তুর যে পরিবর্তন, সেটা কিন্তু স্থির বাস্তু অনুযায়ী সন্তানকে কোন দিকে পড়াতে হবে, কোন দিকে বসাতে হবে। তার মানে এই নয় কি প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর স্টুডেন্টটা তার পড়াশোনার ঘর পরিবর্তন করবে বা দিক পরিবর্তন করবে, তা কিন্তু নয়, কখনোই নয়। সেটা বাস্তুর পরিবর্তনটা আপনি ওই অ্যাঙ্গেলে তো বুঝতে পারবেন না, ওটা বাস্তুবিদই আপনাকে বলতে পারবে আপনার বাস্তুটা কি ধরনের বাস্তু। এবার বাস্তুটা, অনেক বাস্তু দেখা যায় যে ক্ষতি করা রয়েছে,
যে কোনো তান্ত্রিক ক্রিয়ায় ধরুন বাস্তুটাকে কোনোভাবে বাজেভাবে ক্ষতি করা রয়েছে, সেই বাস্তুর আয় উন্নতিও নেই, সন্তানদের পড়াশোনা লেখাপড়ার ক্ষেত্রেও সমস্যা। তখন এই বাস্তুটা যতক্ষণ না রেকটিফাই করা হয়, যতক্ষণ না সুন্দরভাবে সেটার প্রতিকার প্রতিবিধান করা হয়, ততক্ষণ সমস্যাগুলো লেগে থাকে, ভালো হতে চায় না। যাই হোক, বাস্তু নিয়ে আসবো, তার আগে আপনি সত্যি তাই। হ্যাঁ স্যার, কিন্তু সেইভাবে আপনাদের আগে থেকে বলে দিলেন যে কি কি করতে হবে, এবং একজন সুদক্ষ বাস্তুবিদের পরামর্শ নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনি নিজের বাসগৃহ করতে চান বা কোনো ফ্ল্যাট বলুন, বাড়ি বলুন, যে কোনো কিছু আপনি তৈরি করার আগে যদি একজন সুদক্ষ বাস্তুবিদের কনসালটেন্সি নেন, তার পরামর্শ নিয়ে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি 100% রেজাল্টটা পাচ্ছেন, কোনো সমস্যা সেখানে আসবে না। সেটাই কিন্তু স্যার বলে দিলেন। কারণ আমাদের অনুষ্ঠানটি কিন্তু আপনাদের কাছে সেটাই পৌঁছে দেওয়া, যে একজন সুদক্ষ জ্যোতিষ, যাকে বলে জ্যোতিষ বিজ্ঞ, যাকে বলে অভিজ্ঞতা সম্পন্ন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষটিকে নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন। প্রত্যেক দিন যেমন দেখতে পাচ্ছেন, তেমন লাইভ অনুষ্ঠান দেখছেন। তিনি কিন্তু সেইভাবে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, যে আপনারা কিভাবে ভালো থাকবেন, কিভাবে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনাদের সঙ্গে থাকবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। আজকে আমাদের বিশেষ আলোচনা কিন্তু বাস্তু নিয়ে আমরা আমরা আলোচনায় ফিরবো। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি এই মানুষটিকে কোথায় কখন পেয়ে যাচ্ছেন। তার নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা কিন্তু রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন। খুব পরিচিত জায়গা আপনাদের, আর এটা একদম নিজস্ব চেম্বার। অনেক বছর ধরে, দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু এই চেম্বারে বসছেন। রাজপুর চৌহাটি মোড়, সেটা কিন্তু আপনারা প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন বন্ধুরা, তেমন বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার কিভাবে আসবেন সেটা আমি এক্সাক্ট একটু জানিয়ে দিচ্ছি। যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু আপনারা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগবে এই চেম্বারে পৌঁছাতে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। আরেকটি যে নিজস্ব চেম্বার, সেটা হলো সুভাষ গ্রামে, সেটাও কিন্তু খুব পরিচিত আপনাদের জায়গা, সুভাষ গ্রাম। এখানেও অনেক বছর ধরে তিনি এই চেম্বারে বসছেন। সেটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। সেটা কিন্তু আপনাদের প্রতি বৃহস্পতিবার এবং রবিবারও পেয়ে যাচ্ছেন। সেটা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবং আরেকটি জায়গা, আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করুন, লিখে রাখুন। টিভি কলেও যাচ্ছে, সবকিছু যাচ্ছে। আপনারা শুধুমাত্র চেম্বারগুলো লিখে রাখুন, আপনাদের যেটা কাছাকাছি পৌঁছে যাবেন সেরকম পৌঁছান। এবং অনেক রকম ব্যবস্থা তিনি রেখেছেন কিভাবে তার কাছে আসবেন, সেটা আমি পরে বলে দিচ্ছি। এছাড়া জয়নগরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন জয়নগরে। এটাও আপনাদের খুব পরিচিত জায়গা এবং অনেক বছর ধরে তিনি এই চেম্বারেও বসছেন জয়নগরে। এবং আরেকটি জায়গা হলো দমদম সিথির মোড়ে, শনিবার পাচ্ছেন, প্রত্যেক শনিবার, সেটা হলো সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। আপনারা জানেন যে বনগাঁ, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট, দমদমে যত বন্ধুরা রয়েছেন সবাই কিন্তু এখানে আসতে পারেন দমদম সিথির মোড়ে। সেটা কিন্তু আপনাদের 5টা থেকে 9টার মধ্যে। এবং দক্ষিণেশ্বর ডানলপের বন্ধুরাও আসতে পারেন, বাগুইয়াটি, কেষ্টপুর, খুব কাছাকাছি আপনারা আসতে পারেন। দমদম যেটা একদম সেন্ট্রাল জায়গায়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু বেহালাতেও আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু 5টা থেকে 7টার মধ্যে শনিবার পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা দুর্গাপুর পাচ্ছেন প্রত্যেক মাসের যে একটি বৃহস্পতিবারে পেয়ে যাচ্ছেন, সেটা আপনারা আগে থেকে একটু ফোন করে বুকিং করে আসবেন বন্ধুরা। এছাড়া বহরমপুরেও পাচ্ছেন। আমি একটু জানিয়ে দিচ্ছি, অগ্রিম যে বুকিং নাম্বার, সেটা আপনার টিভি স্ক্রিনে রেড বক্সে যেই নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটা কিন্তু বুকিং নাম্বার। অগ্রিম বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে বন্ধুরা কিন্তু অবশ্যই আসবেন, তখন উনি অনেকটা সময় দিয়ে কিন্তু আপনাদেরকে দেখবেন। এবং যা যা সমস্যা রয়েছে আপনি শুধু দেবেন জন্ম তারিখ, সময়, আর যাদের নেই জন্ম তারিখ সময় তাদের জন্য তিনি কিন্তু পদ্ধতি রেখেছেন। হোরারির মাধ্যমে হোক, বিভিন্ন পদ্ধতি আছে যেটা জ্যোতিষীয়, সেটা আপনারা জানেন। সেই মাধ্যমে তিনি কিন্তু আপনাদের জন্ম তারিখ সময় যাদের নেই তাদেরকেও তিনি কিন্তু সেইভাবে হস্তরেখা বিচার করেও তিনি কাজটা করে দেবেন। আর আপনাদের সেটাই বলা। আর যারা দূর দূর প্রান্তের বন্ধুরা আসতে পারছেন না, তাদের জন্য তিনি সুবিধা রেখেছেন অনলাইনে প্রেডিকশন করে দেবেন। এবং সেই প্রেডিকশন করে যদি মনে করে যে প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটাও কিন্তু আপনাদের পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে, আপনার বাড়িতে পৌঁছে যাবে। সব রকম সুযোগ সুবিধা তিনি রেখেছেন। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। চটপট আপনারা লিখে আপনাদের কাছাকাছি জায়গা পৌঁছে যান চেম্বারে, নিশ্চয়ই ভালো থাকবেন। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। বাস্তু নিয়ে যেটা বলছিলাম, বাস্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ উপযোগী হয়ে ওঠে। এক্ষেত্রে যাদেরই সন্তান পড়াশোনা করছে, চেষ্টা করতে হবে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে যেন পড়াশোনাটা করে।
এবং স্টাডি রুমের কালারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছিলাম স্যার। এটা কিন্তু অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমরা স্টাডি রুমে কি কালার দিলে আমাদের একটা শুভ প্রভাবটা থাকবে, ভালো একটা পজিটিভ পাওয়ারটা থাকে, পজিটিভ ভাইব্রেশন যেটাকে বলে, পজিটিভ ভাইব্রেশনটা ভীষণ দরকার। এগুলো যদি নেগেটিভিটি থাকে বা সেই বাস্তুতে নেগেটিভিটি থাকে, অ্যাট লিস্ট পড়ার ঘরটা যদি সুন্দর রং থাকে, স্বাস্থ্যসম্মত এবং সুন্দরভাবে, যাতে করে স্টাডিটা একাগ্রতার সঙ্গে করতে পারে, সেই জন্য কিন্তু বাস্তুর কালার খুব এফেক্টিভ, খুব ভালো কিন্তু উপকার দেয়। সেক্ষেত্রে এক্ষেত্রে বলবো যে সবুজ রং এটা কিন্তু খুব ভালো। বাস্তুর যেখানে পড়াশোনার যে ঘর, সেই ঘরে সবুজ রং করলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এছাড়াও হালকা হলুদ বর্ণ এটাও চলতে পারে, পিঙ্ক চলতে পারে, হালকা পিঙ্ক কালার। এই যে কালার গুলো, এগুলোকে চেষ্টা করতে হবে সুন্দরভাবে এই কালার গুলো মেনটেন করার জন্য। এছাড়া দরজা জানলার পর্দা সবুজ হলে সেক্ষেত্রে খুব ভালো হবে। এছাড়া মোটামুটি চেষ্টা করতে হবে পড়ার টেবিলে সবুজ ক্লথের পাশাপাশি কোনো ক্রিস্টাল বল পাওয়া যায়, সেই ক্রিস্টাল বল কাঁচের গ্লাসে যদি রেখে দেওয়া যায় জল দিয়ে, তার মধ্যে কাঁচের গ্লাসে ক্রিস্টাল বল রেখে দিতে হয়, বিজোড় সংখ্যায় 5টি হোক 7টি হোক, সেই বলগুলি রেখে দিতে হবে, জলটা চাপা দিয়ে রাখতে হবে এবং সপ্তাহে একবার করে জলটা চেঞ্জ করে আবার ওই পড়ার টেবিলের মধ্যে জলটা রাখতে হবে, জলের গ্লাসটা। সেক্ষেত্রে কিন্তু একাগ্রতা বৃদ্ধি পায় এবং সন্তান কিন্তু সুন্দরভাবে পড়াশোনা, মুখস্থ বিদ্যা এগুলো কিন্তু আয়ত্ত করতে পারে খুব সুন্দরভাবে। এবং এই জ্যোতিষ মতে চতুর্থ ভাব থেকে বিচার করা হয় বাস্তু। চতুর্থ ভাব যদি জন্মছকে খারাপ থাকে এবং বাস্তুও যদি সেক্ষেত্রে নেগেটিভ হয়, তাহলে জানবেন পড়াশোনায়, উচ্চশিক্ষায় কিন্তু ছেদ আসবে। প্রথম দিকটা ভালো হবে এবং হায়ার এডুকেশনে গিয়ে মনের মতো হবে না। যত ভালো বা যে লাইনে যেতে চাইছিলেন, লাইন অফ এডুকেশন চেঞ্জ হয়ে যাওয়া মাঝপথে, এবং যেটা নিয়ে চাইছিল আপনার সন্তান যে এই সাবজেক্টটা নিয়ে জীবনে এগিয়ে যাব, এই সাবজেক্টটা নিয়ে জীবনে প্রতিষ্ঠা পাবো, সেটা কিন্তু হয়ে উঠবে না। সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকম করে বাধা আসবে যদি নাকি জন্মছকে চতুর্থ ভাবটা ড্যামেজ থাকে এবং বাস্তুতে কোনো ধরনের ক্ষতি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এবং বাস্তুতে উপস্থিত গাছ, এই গাছগুলো কিন্তু খুব ভাইটাল ভূমিকা রাখে, যে পড়ার ঘরে কোন গাছ রাখলে সেক্ষেত্রে ভালো এনার্জি সঞ্চার হবে এবং সেক্ষেত্রে ভালো উন্নতি হবে, সেই বিষয়টাও কিন্তু খুব সদা সতর্কতার সঙ্গে দেখতে হয়। কাঁটা জাতীয় গাছ, কোন ধরনের কাঁটা জাতীয় গাছ বাস্তুতে কিন্তু রাখা শুভ নয়। সেটা আপনার গৃহের বাইরে কাঁটা জাতীয় গাছ ভালো নয়। ইনডোর প্লান্ট যেগুলো বলে, ঘরের ভিতরের গাছপালাও কাঁটাযুক্ত হলে কিন্তু, কোনো গাছ হলে কিন্তু সেক্ষেত্রে অশুভ। পাতাবাহার গাছ যে গাছ, সেই গাছ কিন্তু খুব ভালো, সুন্দর, এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ এনার্জি সঞ্চার করে এবং পড়াশোনা যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী মানা হয়। যদি রাখা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো একাগ্রতা বাড়ে। এছাড়াও গৃহে তুলসী গাছের স্থাপন করা, যে বাড়িতে জানবেন তুলসী গাছ বারবার শুকিয়ে যায় বা মরে যায়, সেই গৃহে বাস্তুদোষ অবশ্যই আছে। এই জন্য তুলসী গাছ যাদের বাড়িতে দেখবেন ভালো হয়েছে বা প্রচুর তুলসী গাছ হয়েছে, সেই তুলসী গাছে কিন্তু নিয়মিত যদি জল দান করা যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষের অনেক প্রভাব নষ্ট হয়, যে কোনো কুপ্রভাব বলতে পারেন নষ্ট হয়। এই জন্য খেয়াল রাখতে হবে ঝাঁট দেওয়ার সময় কোনো রকম ভাবে ঝাঁটা যেন সেই গাছগুলোতে স্পর্শ না পায়, এগুলো একটু খেয়াল রেখে এগোতে হবে। এবং যারাই পড়াশোনা করবে সর্বাগ্রে পরিচ্ছন্নতা মেন। একদম। আমরা এই বিষয়ে তো জানলাম, অনেকটাই জানলাম, আরো আমাদের অনেক জানার বিষয় রয়েছে বাস্তু সম্বন্ধে। অবশ্যই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আরো আমি পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আমাদের আরো নতুনত্ব আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। একদম আমাদের সময় শেষ, পরবর্তী এপিসোডে আরো নতুন কিছু থাকবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত।